নমস্কার, আমি নরেন। আপনারা দেখছেন ফাইন্যান্স উইথ নরেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কারেন্ট রেশিও, কুইক রেশিও এবং ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট রেশিওকে জানার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট মানে যে সমস্ত অ্যাসেটগুলো এক বছরের মধ্যে ক্যাশে কনভার্ট করা যায় সেগুলোকে কারেন্ট অ্যাসেট বলে। কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল আরো দুটো নাম আছে, সেটা হচ্ছে ডেটর্স এবং ট্রেড রিসিভেবল, ইনভেন্টরিজ, প্রিপেড এক্সপেন্স, মার্কেটেবল সিকিউরিটিজ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এবার প্রতিটা কারেন্ট অ্যাসেটকে সহজ ভাষায় বোঝা যাক। ক্যাশ মানে কোম্পানির কাছে যে কারেন্সি নোটগুলো থাকে, যেমন 100 টাকার নোট, 500 টাকার নোট, এগুলো হচ্ছে কারেন্সি নোট। এবং কোম্পানির কাছে ব্যাংকে যে ব্যালেন্সটা থাকে সেটাকেই ক্যাশ বলে। ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, যেগুলো আর কি হাইলি লিকুইড হয়, মানে চাইলেই সেটাকে কনভার্ট করা যায় ক্যাশে, সেটাকে ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে। যেমন ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, মানি মার্কেট ফান্ড, এগুলো হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা আরো দুটো নামে চিনি, সেটা হচ্ছে ডেটর্স এবং ট্রেড রিসিভেবল। কোম্পানি যদি কাউকে ধারে মাল বিক্রি করে থাকে এবং তার থেকে যে টাকাটা পাওয়া যাবে সেটাকে অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স বা ট্রেড রিসিভেবল বলে। ইনভেন্টরি মানে কোম্পানির কাছে রাখা প্রোডাক্টগুলো যেগুলো এখনো বিক্রি হয় না, র মেটেরিয়াল যেগুলো দিয়ে প্রোডাক্ট বানানো হয়, এইগুলোকে ইনভেন্টরি বলে। একটা ফার্নিচার বানানো কোম্পানির কাছে তার ফিনিশ প্রোডাক্ট ইনভেন্টরি হচ্ছে ফার্নিচার যেগুলো রেডি হয়ে গেছে অলরেডি কিন্তু এখনো সেল হয় না। ফার্নিচার বানানোর জন্য বিভিন্ন রকম যে কাঠ ইউজ করা হয় সেগুলো ফার্নিচার বানানো কোম্পানির কাছে ইনভেন্টরি সাধারণত 3 রকমের হয়: র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ গুডস। প্রিপেড এক্সপেন্স, কোম্পানি যদি অ্যাডভান্স করে থাকে ফিউচারে কোনো এক্সপেন্সের জন্য, সেটাকে প্রিপেড এক্সপেন্স বলে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, যেসব ইনভেস্টমেন্টগুলোকে 1 বছরের মধ্যে সেল করে ক্যাশে কনভার্ট করা যায় সেগুলোকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলে। এগুলো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থেকে কম লিকুইড হয়। আদার্স রিসিভেবল, কোম্পানির যেসব টাকাগুলো 1 বছরের মধ্যে রিসিভ করতে পারে সেগুলোকে আদার্স রিসিভেবল বা আদার কারেন্ট অ্যাসেট বলে, যেমন ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, ট্যাক্স রিফান্ড রিসিভ। কারেন্ট লায়াবিলিটিস, কোম্পানিকে 1 বছরের মধ্যে যে সমস্ত লায়াবিলিটিস বা অব্লিগেশনগুলোকে মেটাতে হবে সেগুলোকেই কারেন্ট লায়াবিলিটিস বলে। কারেন্ট লায়াবিলিটিসের এক্সাম্পল হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আরও দুটো নাম আছে, সেটা হচ্ছে ক্রেডিটর এবং ট্রেড পেয়েবল। শর্ট টার্ম ডেট, আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস, ডিভিডেন্ড পেয়েবল, আর্নড রেভিনিউ, ট্যাক্স পেয়েবল, লিজ লায়াবিলিটি, ইন্টারেস্ট পেয়েবল। প্রতিটা কারেন্ট লায়াবিলিটিসকে এবার সহজভাবে বোঝা যাক। অ্যাকাউন্টস পেয়েবল আমরা আগেই বলেছি দুটো নাম আছে, ক্রেডিটর্স এবং ট্রেড পেয়েবল। কোম্পানি যেটা তার সাপ্লাইকে দিতে হবে 1 বছরের মধ্যে সেটাকে অ্যাকাউন্ট পেয়েবল বা ক্রেডিটর্স বা ট্রেড পেয়েবল বলে। শর্ট টার্ম ডেট, লোন বা বড়োইং যেটা 1 বছরের মধ্যে পে করতে হবে সেটাকে শর্ট টার্ম ডেট বলে। শর্ট টার্ম ডেটগুলো হলো ব্যাংক লোন, লাইন অফ ক্রেডিট, কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট। আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস, এক্সপেন্স হয়ে গেছে কিন্তু তার জন্য টাকাটা এখনো পে করা হয়নি, সেটাকেই আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস বলে। ডিভিডেন্ড পেয়েবল, বোর্ড অফ ডাইরেক্টর আর কি ঘোষণা করে দিচ্ছে ডিভিডেন্ড দেওয়া হবে কিন্তু কোম্পানি এখনো ডিভিডেন্ড দেয় না, এটা একটা কারেন্ট লায়াবিলিটিস। আর্ন রেভিনিউ, টাকা রিসিভ করেছে কোনো সার্ভিস বা গুডস বিক্রি করার জন্য কিন্তু সার্ভিস বা গুডসটা এখনো ডেলিভার করা হয় না কাস্টমারকে, এটাকে আর্নড রেভিনিউ বলে। ট্যাক্স পেয়েবল, কোম্পানি ভবিষ্যতে যে টাকাটা আর কি গভর্নমেন্টকে পে করতে হবে সেটা এখনো দেওয়া হয় না, সেটাকে ট্যাক্স পেয়েবল বা ডিফার্ড ট্যাক্স বলে। আদার কারেন্ট লায়াবিলিটিস, এগুলো একটা শর্ট টার্ম অব্লিগেশন, এগুলো আর কি পে করতে হবে কোম্পানিকে ফিউচারে, যেমন ইন্স্যুরেন্স পেয়েবল, রয়্যালটিস পেয়েবল, কাস্টমার ডিপোজিট। ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স যেগুলো অ্যাক্রুড হয়েছে বন্ড এবার লোনের জন্য এবং ইন্টারেস্টগুলো পে করা হয় না, সেই এক্সপেন্সগুলোকেই ইন্টারেস্ট পেয়েবল বলে। লিজ লায়াবিলিটি, লিজ নেওয়ার জন্য যে টাকাটা এখনো পে করা হয় না যেটা ফিউচারে পে করতে হবে সেটাকেই লিজ লায়াবিলিটি বলে। এটা ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে থাকে। এবার কারেন্ট রেশিওর ফর্মুলাটা দেখা যাক। কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে কারেন্ট রেশিওটা ক্যালকুলেশন করা যাক। আমরা এখানে কারেন্ট অ্যাসেটটা দেখতে পাচ্ছি, ইনভেন্টরিজ হচ্ছে 800 টাকা, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে 100 টাকা, ট্রেড রিসিভেবল হচ্ছে 100 টাকা, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে 100 টাকা, আদার ব্যালেন্স উইথ ব্যাংক 100 টাকা, আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে 200 টাকা, আদার্স কারেন্ট অ্যাসেট হচ্ছে 200 টাকা। এবং আমরা যদি কারেন্ট লায়াবিলিটি সাইডটা দেখি, বড়োইং হচ্ছে 200 টাকা, লিজ লায়াবিলিটি হচ্ছে 50 টাকা, ট্রেড পেয়েবল হচ্ছে 50 টাকা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছে 100 টাকা, আদার ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিস হচ্ছে 50 টাকা, আদার কারেন্ট অ্যাসেট হচ্ছে 200 টাকা, প্রভিশন হচ্ছে 100 টাকা এবং ইনকাম ট্যাক্স লায়াবিলিটিস হচ্ছে 100 টাকা। কারেন্ট অ্যাসেট সাইডটা যদি আমরা যোগ করি, কারেন্ট অ্যাসেটটা হচ্ছে 1200 টাকা এবং কারেন্ট লায়াবিলিটি সাইডটা যদি আমরা যোগ করি, কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 1000 টাকা। আমরা যদি এবার কারেন্ট রেশিওটা ক্যালকুলেশন করি, কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট
লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেট হচ্ছে 1200 ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 1000, তাহলে কারেন্ট রেশিওটা হচ্ছে 1.2। কারেন্ট রেশিও যদি 1 থেকে কম হয় কোম্পানি শর্ট টার্ম ফাইন্যান্সিয়ালি ট্রাভেল হতে পারে। তার জন্য কোম্পানিকে অ্যাডিশনাল ব্যাংক লোন বা লং টার্ম ফান্ড রেজ করতে হবে। লং টার্ম ফান্ড সাধারণত কোম্পানিগুলো ডেট বা ইকুইটি সাহায্য করতে পারে, এবং কোম্পানি যদি ডেট বা ইকুইটি সাহায্য করে সেটা শেয়ার হোল্ডারদের জন্য আর কি নেগেটিভ দিক, কারণ শর্ট টার্ম ডেটের ইন্টারেস্ট রেট সবসময় কম হয় লং টার্ম ডেটের ইন্টারেস্ট রেটের থেকে, এবং ইকুইটি শেয়ার ক্যাপিটাল যদি কোম্পানি ফার্দার ইস্যু করে তাহলে কোম্পানির শেয়ার হোল্ডারদের ইপিএসটা কমে যাবে, মানে কোম্পানির শেয়ারগুলো ডাইলিউট হয়ে যাবে আর কি। কারেন্ট রেশিওটা যদি 1.33 থেকে 3-এর মধ্যে থাকে তাহলে হেলদি মনে করা হয় কারেন্ট রেশিওটা। যদি কারেন্ট রেশিওটা 3-এর থেকে বেশি হয়ে যায় তার মানে কোম্পানিটা ঠিকভাবে তার ক্যাশকে ম্যানেজ করছে না, মানে কোম্পানির যে টাকাটা আছে সেটা ব্যাংকে পড়ে আছে। এই দুটো কারণ হতে পারে যে কোম্পানির ইনভেন্টরিজ এবং অ্যাকাউন্ট রিসিভেবলে বেশি টাকা ব্লক হয়ে আছে। যদি ইনভেন্টরিজ এবং ডেটর্সে বেশি টাকা ব্লক হয়ে থাকে কারেন্ট রেশিওটা বেশি হতে পারে, এটাও কোম্পানির জন্য আর কি নেগেটিভ দিক। যদি ইনভেন্টরি বেশি হওয়ার জন্য কারেন্ট রেশিওটা বেশি হয় তার মানে কোম্পানি যে মালগুলো উৎপাদন করেছে সেই মালগুলো আর কি বিক্রি করতে পারছে না। যদি ডেটর্স বেশি হয়ে থাকে তার মানে কোম্পানি যে মালগুলো বিক্রি করেছে বাজারে ধারে সেই মালগুলোর পয়সা আর কি কোম্পানি পাচ্ছে না আর কি। এই দুটোই আর কি কোম্পানির জন্য নেগেটিভ দিক। কারেন্ট রেশিওর মাধ্যমে বোঝা যায় না কোম্পানির কাছে কোয়ালিটি অ্যাসেট আছে কিনা। আমরা এখানে দুটো কোম্পানি দেখতে পাচ্ছি, একটা কোম্পানি A একটা কোম্পানি B। কোম্পানি এর কাছে আমরা দেখতে পাচ্ছি 100 টাকা ক্যাশ আছে এবং কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 80 টাকা। এবার যদি আমরা কারেন্ট রেশিওটা ক্যালকুলেশন করি 1.25 দেখতে পাচ্ছি, এবং কোম্পানি B এর কাছে আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরিজ আছে 100 টাকা এবং কারেন্ট লাইবিলিটিস আছে 80 টাকা, এবং কোম্পানির B এর কারেন্ট রেশিওটা আমরা যদি ক্যালকুলেশন করি কোম্পানির B এর কারেন্ট রেশিওটা হচ্ছে 1.25। তার মানে কারেন্ট রেশিওর মাধ্যমে কোনো কোম্পানির কোয়ালিটি অফ অ্যাসেটটা আর কি বোঝা যায় না। এই এক্সাম্পলটা থেকে বোঝা গেল আর কি। আমরা এবার এশিয়ান পেইন্টের কারেন্ট রেশিওটা ক্যালকুলেশন করব। এটার জন্য আমাদের এশিয়ান পেইন্টের কারেন্ট লাইবিলিটিস এবং কারেন্ট অ্যাসেটটা লাগবে। তার জন্য আমরা প্রথমে সার্চ করব গুগলে এশিয়ান পেইন্ট ব্যালেন্স শিট মানি কন্ট্রোল। এরপর আমরা মানি কন্ট্রোল ওয়েবসাইটটায় ক্লিক করব। তারপর আমাদের সামনে এশিয়ান পেইন্টের ব্যালেন্স শিটটা এসে যাবে। এখানে আমরা দেখতে পাবো স্ট্যান্ডালোন এবং কনসোলিডেটেড বলে, আমরা কনসোলিডেটেডটা ক্লিক করব। এরপর আমরা দেখতে পাবো এশিয়ান পেইন্টের কনসোলিডেটেড কারেন্ট লাইবিলিটিস এবং কনসোলিডেটেড কারেন্ট অ্যাসেট। এশিয়ান পেইন্টের কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 2024 সালের মার্চ মাসে 8,596 লাখ টাকা, এবং এশিয়ান পেইন্টের কারেন্ট অ্যাসেট হচ্ছে 17,537,60,000 টাকা। যদি এবার আমরা কারেন্ট রেশিওটা ক্যালকুলেশন করি, কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। এশিয়ান পেইন্টের কারেন্ট অ্যাসেট হচ্ছে 17,537,60,000 টাকা এবং কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 8,596 লাখ টাকা। কারেন্ট রেশিওটা হলো 2.06 এশিয়ান পেইন্টের। আমরা যদি মানি কন্ট্রোল ওয়েবসাইটে দেখি ওপরের ট্যাবটা দেখতে পাবো রেশিও বলে অপশনটা, ওখানে ক্লিক করলে আমাদের কাছে এশিয়ান পেইন্টের সব রেশিওগুলো চলে আসবে। এবার আমরা কুইক রেশিওটা কি দেখবো। কুইক রেশিওর একটা নাম হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। এটা একটা ফাইন্যান্সিয়াল মেট্রিক্স। এটার মাধ্যমে বোঝা যায় কোম্পানি তার শর্ট টার্ম অব্লিগেশনগুলোকে সবচেয়ে লিকুইড অ্যাসেটের মাধ্যমে তাদেরকে মেটাতে পারবে আর কি। অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিজ মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। আর একটা কুইক রেশিওর ফর্মুলা সেটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস মার্কেটেবল সিকিউরিটি ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। আমরা এখানে সেম এক্সাম্পলটা নিয়েছি। এখানে ইনভেন্টরি দেখতে পাচ্ছি 400 টাকা, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে 100 টাকা, ট্রেড রিসিভেবল হচ্ছে 100 টাকা, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে 100 টাকা, আদার্স ব্যালেন্স উইথ ব্যাংক হচ্ছে 100 টাকা, আদার্স ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে 200 টাকা, আদার কারেন্ট অ্যাসেট হচ্ছে 200 টাকা, কিন্তু এর মধ্যে প্রিপেড এক্সপেন্স আছে 50 টাকা। আমরা এখানে কারেন্ট লাইবিলিটিসটা দেখতে পাচ্ছি সেমই আছে, টোটাল 1000 টাকা। এবার যদি আমরা কুইক রেশিওটা ক্যালকুলেশন করি, কুইক রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিজ মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। এখানে 400 টাকা এবং 50 টাকাটা দুটো বাদ যাবে। কারেন্ট অ্যাসেট হচ্ছে টোটাল 1200 টাকা, তার থেকে 450 টাকা যদি বাদ যায় তাহলে 750 টাকা হবে, এবং কারেন্ট লাইবিলিটিসটা হচ্ছে 1000 টাকা। তার মানে কুইক রেশিওটা হচ্ছে 0.75। কুইক রেশিওর মাধ্যমে অ্যাকচুয়াল কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং লিকুইডিটিটা ভালোভাবে বোঝা যায় কারেন্ট রেশিওর থেকে। আমরা যখন কোম্পানির এর আগের যখন কারেন্ট রেশিওটা বার করলাম, কারেন্ট রেশিওটা দেখলাম 1.2, এবং কুইক রেশিওটা যখন এখন বার করলাম কুইক রেশিওটা হচ্ছে 0.75। কুইক রেশিওর মাধ্যমে বোঝা যায় সবচেয়ে লিকুইড অ্যাসেট মানে যেগুলো 1-2 মাসের মধ্যে ইজিলি সেল করে কোম্পানি তার অব্লিগেশনগুলোকে মেটাতে পারে। তাই কারেন্ট রেশিওটা দেখার সাথে সাথে কুইক রেশিওটাও দেখা দরকার। কোম্পানির শর্ট টার্ম লিকুইডিটি পজিশনটা কেমন আছে যদি কেউ দেখতে চায় তাহলে তার কুইক রেশিওটা দেখা উচিত। কুইক রেশিও যদি লেস দ্যান 1 হয় এর মানে কুইক অ্যাসেটের থেকে কারেন্ট অ্যাসেটটা কমে গেছে। এর জন্য কোম্পানির লিকুইডিটির প্রবলেম হতে পারে যদি মার্কেটে কোম্পানিটার পরিস্থিতি খারাপ হয়। এই জন্য কোম্পানিটাকে লং টার্ম ফান্ড বা ইকুইটি রেজ করতে হতে পারে। যদি কোম্পানিটা লং টার্ম ডেট ওঠায় তাহলে শেয়ার হোল্ডারদের ইপিএস এর উপর প্রভাব পড়বে। আইডিয়াল কুইক রেশিও হলো 1-এর থেকে বেশি। যদি কুইক রেশিও 2.5 এর থেকে বেশি থাকে তাহলে কোম্পানিটা তার ক্যাশকে ঠিকভাবে ম্যানেজমেন্ট করছে
করছে না, মানে কোম্পানিটার ক্যাশ ব্যাংকে আর কি আইডিয়াল পড়ে আছে বা কোম্পানিটার কাছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি নেই। আরও একটা কারণ হতে পারে কোম্পানি যে ধারে মাল বিক্রি করছে সেই টাকাটা ঠিক টাইমে রিসিভ করছে না। আমরা এবার এশিয়ান পেইন্টের কুইক রেশিওটা ক্যালকুলেশন করব। কুইক রেশিওটা ক্যালকুলেশন করার জন্য আমাদের কুইক অ্যাসেট দরকার এবং কারেন্ট লায়াবিলিটিস দরকার। কুইক অ্যাসেটটা ক্যালকুলেশন করার জন্য আমাদের কারেন্ট অ্যাসেট দরকার। এশিয়ান পেইন্টের আমরা কারেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছি 17,537 কোটি 60,000 টাকা। এশিয়ান পেইন্টের ইনভেন্টরিজ হচ্ছে 5,923 কোটি 41 লাখ টাকা। আমরা যদি এবার কুইক অ্যাসেটটা ক্যালকুলেশন করি 17,537 কোটি 60,000 টাকা থেকে মাইনাস করি 5,923 কোটি 41 লাখ টাকা, তাহলে কুইক অ্যাসেটটা হচ্ছে 11,613 কোটি 65 লাখ টাকা। এবার যদি আমরা কুইক রেশিওটা ক্যালকুলেশন করি, কুইক রেশিওর ফর্মুলা হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, তাহলে কুইক রেশিওটা হবে 1.37। পেন্ট ইন্ডাস্ট্রি কারেন্ট রেশিও হলো 1.99 এবং কুইক রেশিও হলো 1.29। আমরা এখানে এশিয়ান পেইন্ট এবং বার্জার পেইন্টের মধ্যে কম্পেয়ার করব। এশিয়ান পেইন্টের কারেন্ট রেশিও হচ্ছে 2.06 এবং বার্জার পেইন্টের কারেন্ট রেশিও হচ্ছে 1.83। আমরা যদি দুটো কোম্পানির মধ্যে তুলনা করি তাহলে এশিয়ান পেইন্টের লিকুইডিটিটা বেশি, যেহেতু 2.06। আমরা যদি কুইক রেশিওটা দেখি এশিয়ান পেইন্ট এবং বার্জার পেইন্টের, এশিয়ান পেইন্টের কুইক রেশিওটা হচ্ছে 1.37 এবং বার্জার পেইন্টের কুইক রেশিওটা হচ্ছে 0.91। তার মানে এশিয়ান পেইন্টের লিকুইডিটিটা বেশি বার্জার পেইন্টের থেকে। কারেন্ট রেশিও এবং কুইক রেশিও এই দুটো রেশিওই সেম ইন্ডাস্ট্রি কোম্পানিগুলোর মধ্যে তুলনা করা উচিত। এবার আমরা ওয়ার্কিং ক্যাপিটাল দেখবো। ওয়ার্কিং মানে হচ্ছে কোনো বিজনেসকে ডে টু ডে খরচা চালানোর জন্য যে টাকাটা লাগে সেটাকেই ওয়ার্কিং ক্যাপিটাল বলে। এক কথায় বলতে গেলে বিজনেসের শর্ট টার্ম লায়াবিলিটিস এবং শর্ট টার্ম এক্সপেন্সগুলোর জন্য যে টাকাটা লাগে সেটাকেই ওয়ার্কিং ক্যাপিটাল বলে। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এবার যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করি, কোম্পানির আমরা দেখেছি কোম্পানির কারেন্ট অ্যাসেট হচ্ছে 1200 টাকা এবং কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 1000 টাকা, এবং যদি ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে তার মানে 1200 মাইনাস 1000 করলে 200 টাকা। ওয়ার্কিং ক্যাপিটালটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। মিস্টার ওয়াই একটা জুয়েলারি বিজনেস স্টার্ট করেছে এবং জুয়েলারিগুলোকে সে বিক্রি করবে অনলাইনে। মিস্টার ওয়াই আগে অর্ডারগুলো অনলাইনে নিয়ে আসবে, তারপর সে সাপ্লায়ারকে অর্ডারগুলো প্লেস করবে, তারপর সাপ্লায়ার মিস্টার ওয়াইকে জুয়েলারিগুলো সেন্ড করবে, তারপর মিস্টার ওয়াই কাস্টমারকে জুয়েলারিগুলো পাঠাবে। এটাই ছিল মিস্টার ওয়াইয়ের বিজনেস মডেল। মিস্টার ওয়াই এই বিজনেসটা করার জন্য 50,000 টাকা ক্যাশ নিয়েছিল হাতে। প্রথম মাসে 10টা অর্ডার ডেলিভারি করে, অ্যাভারেজ অর্ডার ভ্যালু ছিল 5,000 টাকা এবং প্রতিটা অর্ডার থেকে সে 2,000 টাকা প্রফিট করেছে। আমরা যদি এবার ওয়ার্কিং ক্যাপিটালটা দেখি, মিস্টার ওয়াইয়ের হাতে আগে 50,000 টাকা ক্যাশ ছিল, সে 10টা অর্ডার ডেলিভারি করেছে, অ্যাভারেজ অর্ডার ভ্যালু ছিল 5,000 টাকা, মানে 10 ইন্টু আমরা যদি 5,000 করি 50,000 টাকা, তার মানে ক্যাশে 50,000 টাকা আরও যোগ হলো। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভেন্টরি 0, কারণ মিস্টার ওয়াই ইনভেন্টরি কিছু হাতে রাখে না, সে ডাইরেক্ট সাপ্লায়ারকে অর্ডার প্লেস করেছে, তারপরে সাপ্লায়ার তাকে মালটা পাঠিয়েছে এবং সে কাস্টমারকে পাঠিয়েছে, তাই ইনভেন্টরিটা এখানে 0। অ্যাকাউন্ট রিসিভেবলটাও 0, কারণ মিস্টার ওয়াই সাপ্লায়ার থেকে কোনো ধারে মাল কেনে নেয়। অ্যাকাউন্ট পেয়েবলটাও 0, কারণ মিস্টার ওয়াই কি ধারে মালটা বিক্রি করে নেয় তার কাস্টমারকে, সে ডাইরেক্ট ক্যাশে বিক্রি করেছে, তাই ক্যাশেই আমরা দেখতে পাচ্ছি 50,000 টাকা ডাইরেক্ট এসছে। আমরা যদি এবার ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করি, ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এখানে কারেন্ট অ্যাসেট হচ্ছে ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল এবং কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। কারেন্ট অ্যাসেটে শুধু ক্যাশ হিসেবে 1 লাখ টাকা দেখতে পাচ্ছি এবং কারেন্ট লায়াবিলিটিসটা হচ্ছে 0, তার মানে ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে 1 লাখ টাকা। মিস্টার ওয়াই 1 মাস বিজনেস স্টার্ট করার পর দেখছে যে তিনি যে অনলাইন লিস্ট করে রেখেছে যে প্রোডাক্টগুলো, কাস্টমার যখন অর্ডার প্লেস করছে, মিস্টার ওয়াই যখন সাপ্লায়ারকে সেই অর্ডারটা প্লেস করছে, সে প্রোডাক্টটা কি পাচ্ছে না, তাই জন্য মিস্টার ওয়াই ঠিক করেছে যে ইনভেন্টরিটা সে নিজের কাছেই রাখবে দ্বিতীয় মাস থেকে। আগে আমরা দেখেছি যে মিস্টার ওয়াইয়ের কাছে ক্যাশ হিসাবে এসছে 1 লাখ টাকা, কারণ আগের মাসে সে 50,000 টাকা লাভ করেছে, এবং ইনভেন্টরিজে আমরা দেখতে পাচ্ছি মিস্টার ওয়াই ইনভেন্টরিজ কেনার জন্য 1.5 লাখ টাকা ইনভেস্ট করেছে, এবং অ্যাকাউন্ট রিসিভেবলটাও 0 দেখছি আমরা এখানে, অ্যাকাউন্টস পেয়েবলটাও 0 দেখছি আমরা এখানে। মিস্টার ওয়াই 20টা মাল বিক্রি করেছে তার কাস্টমারকে এবং অ্যাভারেজ অর্ডার ভ্যালু ছিল 5,000 টাকা এবং প্রফিটটাও সেম ছিল 2,000 টাকা করে। আমরা যদি এবার ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করি মিস্টার ওয়াইয়ের, তার মানে ক্যাশ হচ্ছে 2 লাখ টাকা, কারণ 1 লাখ টাকা আগে ক্যাশ ছিল এবং 1 লাখ টাকা এবারে মাল বিক্রি করে পেয়েছে, এবং ইনভেন্টরিজটা শুরুতে ছিল 1.5 লাখ টাকা এবং 60,000 টাকা যেহেতু মাল বিক্রি হয়ে গেছে, ইনভেন্টরিজটা ডিক্রিজ হয়ে ব্যালেন্স হবে 90,000 টাকা। মিস্টার ওয়াইয়ের ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 2 লাখ প্লাস 90,000 টাকা, 2,90,000 টাকা হচ্ছে মিস্টার ওয়াইয়ের ওয়ার্কিং ক্যাপিটাল, কারণ এখানে অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্ট পেয়েবল কিছু নেই বলে। এবার আমরা মিস্টার ওয়াইয়ের তৃতীয় মাসের বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটালটা দেখবো। মিস্টার ওয়াই একটা B2B অর্ডার পেয়েছে 3 লাখ টাকা এবং B2B অর্ডারটার জন্য মিস্টার ওয়াইয়ের প্রফিট হবে 75,000 টাকা। মিস্টার ওয়াইয়ের B2C অর্ডার ভ্যালু হচ্ছে 1,25,000 টাকা। মিস্টার ওয়াইয়ের কাছে মোট B2C অর্ডার এসছে 25টা এবং অ্যাভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে 5,000 টাকা করে, এবং অ্যাভারেজ প্রফিট হচ্ছে প্রত্যেকটা অর্ডারে 2,000 টাকা করে। মিস্টার ওয়াইয়ের যদি আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস দেখি, ক্যাশ হচ্ছে 50,000 টাকা এবং ইনভেন্টরিজ হচ্ছে 4,90,000 টাকা
অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 0, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 0 এবং মিস্টার ওয়াইয়ের যেহেতু B2B একটা বড় অর্ডার এসেছে তাই জন্য মিস্টার ওয়াই 2.5 লাখ টাকা শর্ট টার্ম লোন নিয়েছে। এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। মিস্টার ওয়াইয়ের ক্যাশ ব্যালেন্সটা 50,000 টাকা হয়ে গেছে, কারণ আমরা ইনভেন্টরিতে এক্সট্রা যে 1.5 লাখ টাকা ছিল সেটা আর কি ইনভেস্ট করেছে মিস্টার ওয়াই, কেন এখানে ক্যাশ ব্যালেন্সটা 50,000 টাকা হয়ে গেছে। আমরা যদি মিস্টার ওয়াই এবার সেল করার পর কত কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস হয়েছে সেটা যদি দেখি, আমরা মিস্টার ওয়াইয়ের ক্যাশ ব্যালেন্স হয়ে দাঁড়িয়েছে 4,75,000 টাকা, ইনভেন্টরিজ কমে গিয়ে দাঁড়িয়েছে 1,90,000 টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট পেয়েবল দুটোই 0 এবং শর্ট টার্ম লোনটা 2.5 লাখ টাকা আছে। এবার যদি আমরা ক্যাশ ব্যালেন্সে 4,25,000 টাকা এক্সট্রা করতে গেলে সেটা যদি দেখি, কারণ মিস্টার ওয়াই সেল করেছে 3 লাখ টাকা B2B সেল এবং 1,25,000 টাকা B2C সেল, তার মানে 4,25,000 টাকা মিস্টার ওয়াইয়ের কাছে ক্যাশ এসেছে, কারণ সবগুলি আর কি সে ক্যাশে সেল করেছে, তাই ক্যাশ ব্যালেন্সটা 4,25,000 টাকা বেড়েছে। ইনভেন্টরিজটা 4,90,000 থেকে 1,90,000 হয়েছে, কারণ সে 3 লাখ টাকা টোটাল সেল করেছে, তাই ইনভেন্টরিটা আমরা এখানে 1,90,000 দেখতে পাচ্ছি। আমরা যদি এবার ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করি, এখানে কারেন্ট অ্যাসেট হচ্ছে 4,75,000 এবং ইনভেন্টরিজ 1,90,000 এবং কারেন্ট লাইবিলিটিস হচ্ছে শর্ট টার্ম লোনটা 2.5 লাখ টাকা। এবার যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা হবে 4,15,000 টাকা। এবার আমরা চতুর্থ মাসের ওয়ার্কিং ক্যাপিটালটা দেখবো মিস্টার ওয়াইয়ের। মিস্টার ওয়াই চতুর্থ মাসে এসে 5 লাখ টাকা একটা B2B অর্ডার পেয়েছে এবং সেটার জন্য সে প্রফিট করেছে 80,000 টাকা এবং সে 300টা B2C অর্ডার পেয়েছে। B2C অর্ডারের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 5,000 টাকা করে, মানে সে 15 লাখ টাকা B2C অর্ডার সেল করেছে এবং প্রত্যেকটা B2C অর্ডার থেকে সে 1,500 টাকা করে প্রফিট পেয়েছে, মানে 4.5 লাখ টাকা সে প্রফিট করেছে। সেল করার আগে যদি আমরা মিস্টার ওয়াই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসটা দেখি, মিস্টার ওয়াইয়ের কাছে ক্যাশ আছে 50,000 টাকা, ইনভেন্টরিজ আছে 16,60,000 টাকা এবং অ্যাকাউন্ট পেয়েবল আছে 7,95,000 টাকা এবং শর্ট টার্ম লোন আছে 5 লাখ টাকা। মিস্টার ওয়াই যেহেতু বিজনেসটা ভালো চলছে, তাই মিস্টার ওয়াই যার থেকে মাল কেনার আগে সে 7,95,000 টাকা ধারে মাল দিয়েছে। আমরা যদি এবার সেলের পর মিস্টার ওয়াই কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিসটা দেখি, মিস্টার ওয়াইয়ের ক্যাশ ব্যালেন্সটা হয়ে দাঁড়িয়েছে 20 লাখ টাকা, ইনভেন্টরিজটা হয়েছে 1,90,000 টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে 50,000 টাকা। মিস্টার ওয়াই যে B2B সেলটা করেছিল তার সেটা থেকে আর কি 50,000 টাকা পায় না, তাই এখানে অ্যাকাউন্ট রিসিভেবলটা হয়েছে 50,000 টাকা এবং অ্যাকাউন্টস পেয়েবলটা হয়েছে 7,95,000 টাকা এবং মিস্টার ওয়াই শর্ট টার্ম লোন নিয়েছিল 5 লাখ টাকা, মানে টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে মিস্টার ওয়াইয়ের 22,40,000 টাকা এবং মিস্টার ওয়াইয়ের কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 12,95,000 টাকা। আমরা যদি এবার ওয়ার্কিং ক্যাপিটালটা দেখি মিস্টার ওয়াইয়ের ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে 9,45,000 টাকা। আমরা এবার এশিয়ান পেইন্টের ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এশিয়ান পেইন্টের কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 8,500 কোটি টাকা এবং নিচে আমরা আসবো, এবার নিচে দেখতে পাচ্ছি কারেন্ট লাইবিলিটিসটা হচ্ছে এশিয়ান পেইন্টের 17,537 কোটি টাকা। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা আমরা জানি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট হচ্ছে 17,537 কোটি টাকা এবং কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 8,500 কোটি টাকা, তার মানে এশিয়ান পেইন্টের ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে 9,037 কোটি টাকা। এবার আমরা নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল কি সেটা দেখবো। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল মানে যখন কারেন্ট লাইবিলিটিস কারেন্ট অ্যাসেট থেকে বেশি হয় সেটাকে আর কি নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল বলে। একটা এক্সাম্পল দেখা যাক। এখানে আমরা কারেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছি 200 টাকা এবং কারেন্ট লাইবিলিটিস দেখতে পাচ্ছি 300 টাকা। আমরা যদি এবার ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস মানে 200 টাকা মাইনাস 300 টাকা, ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে 100 টাকা মাইনাস, মানে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। এটার মানে যেহেতু মাইনাসে আসছে, নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল লেন্ডার এবং ক্রেডিটার্সের কাছে একটা কনসার্নের বিষয়, কারণ বিজনেসের কাছে কারেন্ট অ্যাসেটের থেকে কারেন্ট লাইবিলিটিস বেশি আছে, তার মানে বিজনেসের কারেন্ট যে লাইবিলিটিসগুলো আছে সেগুলো আর কি পেমেন্ট করার ক্ষমতা নেই। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল সবসময় ব্যাড সাইন নয় কোনো কোম্পানির জন্য, কারণ কিছু কিছু বিজনেসের নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল কমন বিজনেসের নেচারের জন্য। যেসব বিজনেসগুলো কাস্টমারদের থেকে আগে টাকা রিসিভ করে বা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রির সময় টাকা রিসিভ করে এবং ক্রেডিটার্সকে তারা পরে পেমেন্ট করে, সেই সব বিজনেসগুলো নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল হয়। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল সাধারণত দেখা যায় ইন্স্যুরেন্স বিজনেস, ফাস্টফুড চেইন, রিটেল বিজনেস, অনলাইন যে B2B পোর্টালগুলো আছে যেমন ইন্ডিয়া মার্ট, জাস্ট ডায়াল, টেলিকম বিজনেস, সিনেমা হল, এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল দেখা যায়। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল কোম্পানিগুলোকে কিভাবে খোঁজা যায় সেটা আবার আমরা দেখব। এটার জন্য আমরা এখানে skinner.in ইউজ করেছি। skinner.in যখন আমরা ওয়েবসাইটটা খুলবো তখন আমরা উপরে ট্যাবে দেখতে পাবো স্কিনার বলে, সেখানে ক্লিক করবো ফার্স্টে। তারপরে আমাদের কাছে ক্রিয়েট নিউ স্কিনার বলে বটনটা আসবে, ওখানে ক্লিক করব। ক্রিয়েট এ সার্চ কোয়ারিতে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল <0 লিখবো। এরপর আমাদের কাছে চলে আসবে যেসব কোম্পানিগুলো নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা এখানে আর একটা কোয়ারি নিচ্ছি। যদি আমরা শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল <0 লিখি তাহলে আমাদের কাছে মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ স্টকগুলো আসছে, তাই আমরা এখানে মার্কেট ক্যাপ <5,000 করে নিচ্ছি। এর ফলে আমাদের কাছে শুধুমাত্র মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ স্টকগুলো আসবে। মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ কোম্পানিগুলোর বিজনেস রিলেটিভলি স্টেবল হয় মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ বিজনেসের থেকে, মানে 5,000 কোটি টাকার উপরে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোকেই আমরা শুধুমাত্র দেখতে চাইছি। এটা লেখার পর আমরা
রান দি স্কোয়ারি বটনটা ক্লিক করছি। এরপর আমাদের কাছে চলে আসবে যে সমস্ত কোম্পানিগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ এবং মার্কেট ক্যাপিটাল 5,000 কোটি টাকার বেশি। নেসলে ইন্ডিয়া, এইচডিএফসি এমসি, আদিত্য বিড়লা এমসি, বাজাজ অটো, ইন্ডিয়া মার্ট, মারুতি সুজুকি, আইসিআইসিআই লম্বার্ড, এইচপিসিএল, আদানি টোটাল গ্যাস, ভেদান্তা, গুজরাট গ্যাস, সিয়েট, স্টার হেলথ ইন্স্যুরেন্স, বাজাজ ফিনসার্ভ, দিব্যানি ইন্টারন্যাশনাল, পিভিআর আইনক্স। আমরা এবার নেসলের ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করব। এটার জন্য আমরা মানি কন্ট্রোলের ব্যালেন্স শিটটা নিয়েছি। আমরা এখানে টোটাল কারেন্ট লাইবিলিটিস দেখতে পাচ্ছি নেসলে 3,956 কোটি টাকা এবং কারেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছি নেসলে 3,494 কোটি টাকা। এবার যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করি নেসলে 3,494 কোটি টাকা মাইনাস 3,956 কোটি টাকা, তাহলে নেসলের ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা পাচ্ছি মাইনাস 461 কোটি টাকা। নেসলের ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে নেগেটিভ 461 কোটি টাকা। নেসলের কারেন্ট রেশিও হচ্ছে 0.88 এবং নেসলের কুইক রেশিও হচ্ছে 0.36। নেসলের যেহেতু ওয়ার্কিং ক্যাপিটালটা নেগেটিভ, তাই নেসলের কারেন্ট রেশিও এবং কুইক রেশিওটা একের কম।